হ্যালো বন্ধুরা, আমি অভি। চলে এলাম আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটা সাধারণ কোনো ভূতের গল্প নয়। এই গল্পের নাম শুনলেই আজও ঘনশ্যামপুর গ্রামের মানুষ রাত নামার আগেই দরজা বন্ধ করে দেয়, কারণ তারা জানে অন্ধকার নামলেই জেগে ওঠে এক ভয়ঙ্কর শক্তি, যে মানুষের প্রাণ নেয় কিন্তু কখনো নিজের রূপ পুরো দেখায় না। লোকেরা তাকে ডাকে কাল পিশাচ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু একটা পুরনো কাহিনী, নাকি আজও সে কারো অপেক্ষায় আছে? জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত শুনুন। পশ্চিমবঙ্গের নদিয়ার এক ছোট্ট গ্রাম ঘনশ্যামপুর। চারদিকে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট মাটির রাস্তা, আর রাস্তার ধারে সারি সারি বাঁশঝাড়। বর্ষাকালে মাঠগুলো পানিতে ঝিলমিল করে, আর শীতকালে ধানের গন্ধে ভরে ওঠে পুরো গ্রাম। দূরে কয়েকটা পুরনো পুকুর, যেগুলোর চারপাশে বড় বড় শ্যাওলা ধরা ঘাট আর বেঁকে যাওয়া তালগাছ দাঁড়িয়ে থাকে। দিনের বেলায় ঘনশ্যামপুর গ্রামটা যেন শান্তির স্বর্গ। সকালবেলা মোরগের ডাক শুনে মানুষ ঘুম থেকে ওঠে। কেউ যায় মাঠে কাজ করতে, কেউ যায় গরু চড়াতে, আবার কেউ পুকুরে জাল ফেলে মাছ ধরে। বিকেলের দিকে বাচ্চারা মাঠে ফুটবল খেলে, আর গ্রামের বয়স্ক লোকেরা চায়ের দোকানে বসে গল্প করে। কিন্তু সূর্য ডুবে গেলেই যেন গ্রামটার রূপ বদলে যায়। রাত নামার সাথে সাথে চারদিকে নেমে আসে অদ্ভুত এক নীরবতা। ধান ক্ষেতের ভেতর থেকে শোনা যায় ঝিঁঝি পোকার ডাক। বাতাসে বাঁশঝাড়গুলো কাঁপতে কাঁপতে কেমন একটা কাঁপা কাঁপা শব্দ করে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। অনেক সময় দূরের পুকুর থেকে ভেসে আসে ব্যাঙের ডাক, আর মাঝে মাঝে শোনা যায় শিয়ালের হুক্কা হুয়া। বিশেষ করে গ্রামের উত্তরের দিকটা নিয়ে মানুষের মনে আছে এক অদ্ভুত ভয়। ওখানেই আছে ঘনশ্যামপুরের সেই পুরনো শ্মশান। শ্মশানটার পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ, এত পুরনো যে তার শিকড়গুলো মাটির বাইরে বেরিয়ে এসে যেন সাপের মতো ছড়িয়ে পড়েছে। দিনের বেলাতেও জায়গাটা বেশ ভয়ঙ্কর লাগে, আর রাত হলে তো কেউ সেদিকে তাকাতেও চায় না। গ্রামের লোকেরা বলে বহু বছর আগে ওই শ্মশানেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তারপর থেকেই নাকি জায়গাটা আর স্বাভাবিক নেই। পূর্ণিমার রাতে নাকি মাঝে মাঝে দেখা যায় বটগাছটার নিচে একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকে। কেউ কেউ বলেছে তারা নাকি দূর থেকে দেখেছে সেই ছায়াটা মানুষের মতো, কিন্তু মানুষের চেয়ে অনেক বড় আর অদ্ভুত। আবার কেউ কেউ বলেছে গভীর রাতে শ্মশানের দিক থেকে ভেসে আসে অদ্ভুত এক গর্জন, যেন কেউ ক্ষুধার্ত হয়ে কাঁদছে। গ্রামের বয়স্ক লোকেরা এই গল্প বলতে গিয়ে সবসময় একটাই কথা বলে, সন্ধ্যের পর ওই দিকটায় যাস না। বিশেষ করে অমাবস্যার রাতে তো নয়ই, কারণ তাদের বিশ্বাস ওই শ্মশান আর বটগাছের ছায়ায় বাস করে এক ভয়ঙ্কর অশরীরী, যার নাম শুনলেই এখনো শিউরে ওঠে ঘনশ্যামপুরের মানুষ। সে হল কাল পিশাচ। ঘনশ্যামপুর গ্রামে তখনও সবকিছু স্বাভাবিকই ছিল। দিনের বেলা মানুষ কাজ করত, সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসত। কিন্তু কিছুদিনের মধ্যেই গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল, যেগুলো ধীরে ধীরে পুরো গ্রামটাকে ভয়ের ছায়ায় ঢেকে দিল। প্রথম ঘটনাটা ঘটল হরিদাস কাকুকে নিয়ে। হরিদাস কাকু ছিলেন গ্রামের একজন বয়স্ক জেলে। বয়স প্রায় 70-এর কাছাকাছি, কিন্তু শরীর এখনও বেশ শক্ত ছিল। ছোটবেলা থেকেই তিনি মাছ ধরার কাজ করতেন। গ্রামের প্রায় সবাই তাকে চিনত। হাসি খুশি মানুষ ছিলেন তিনি, আর প্রায়ই বলতেন, পুকুরই আমার আসল বাড়ি। ঘনশ্যামপুরের উত্তরের দিকে একটা বড় পুরনো পুকুর ছিল। চারদিকে ঝোপঝাড় আর কয়েকটা বড় বড় গাছ। দিনের বেলায় লোকজন সেখানে যায়, কিন্তু রাত হলে সাধারণত কেউ যায় না, কারণ সেই পুকুরটা শ্মশানের কাছেই পড়ে। কিন্তু হরিদাস কাকু এসব কথায় কখনো বিশ্বাস করতেন না। একদিন সন্ধ্যার পর তিনি তার পুরনো জাল আর একটি ছোট্ট কেরোসিনের লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়লেন মাছ ধরতে। তার স্ত্রী বলেছিল, এত রাতে যেও না গো, আজকে অমাবস্যা। হরিদাস কাকু হেসে বলেছিলেন, আরে ভূত টুত কিছু নেই, আমি একটু মাছ ধরেই ফিরে আসব। এরপর তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে গেলেন সেই পুকুরের দিকে।
সেদিন রাতটা ছিল অদ্ভুত নীরব। আকাশে চাঁদ ছিল না, চারদিকে ঘন অন্ধকার। বাতাসে বাঁশঝাড়গুলো কাঁপছিল, আর মাঝে মাঝে শোনা যাচ্ছিল শিয়ালের দূর হুক্কা হুয়া। হরিদাস কাকু পুকুরের ধারে বসে জাল ফেললেন। লণ্ঠনের ক্ষীণ আলোয় পানির ওপর ছোট ছোট ঢেউ দেখা যাচ্ছিল। হঠাৎ যেন তার মনে হল কেউ তাকে দেখছে। তিনি চারদিকে তাকালেন, কিন্তু আশেপাশে কেউ নেই। শুধু একটু দূরে সেই পুরনো বটগাছটা দাঁড়িয়ে আছে, শ্মশানের পাশে। হঠাৎ বাতাসটা যেন একটু ঠান্ডা হয়ে গেল। পুকুরের পানি অদ্ভুতভাবে কেঁপে উঠল। হরিদাস কাকু আবার তাকালেন বটগাছের দিকে, আর ঠিক তখনই তিনি যেন কিছু একটা দেখলেন। একটা লম্বা কালো ছায়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু অস্বাভাবিকভাবে বড়। মনে হচ্ছিল যেন অন্ধকার থেকেই তৈরি হয়েছে। হরিদাস কাকুর বুক ধকধক করতে লাগল। তিনি কাঁপা গলায় বললেন, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, কিন্তু ছায়াটা যেন ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। হরিদাস কাকুর হাত থেকে জাল পড়ে গেল, লণ্ঠনের আলো কাঁপতে লাগল। আর ঠিক সেই মুহূর্তে তিনি যেন স্পষ্ট দেখলেন, ওটা মানুষ নয়, ওটা ওটা কালো কিছু। তারপর কি ঘটেছিল সেটা আর কেউ জানে না। পরদিন সকালে গ্রামের কয়েকজন মানুষ পুকুরের ধারে গেল গরু চড়াতে। সেখানেই তারা দেখল হরিদাস কাকু মাটিতে পড়ে আছেন। তার চোখ দুটো বড় বড় করে খোলা, মুখে এমন এক ভয়ের ছাপ যেন মৃত্যুর আগে তিনি ভয়ঙ্কর কিছু দেখেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। গ্রামের লোকেরা খবর দিল। ডাক্তার এসে পরীক্ষা করে বলল, হৃদরোগে মৃত্যু হয়েছে। কিন্তু গ্রামের কেউই সেটা বিশ্বাস করল না, কারণ হরিদাস কাকুর স্ত্রী কাঁদতে কাঁদতে একটা কথা বলছিলেন। মরার আগে উনি একবার জেগে উঠেছিলেন, আর তখন উনি শুধু একটা কথাই বলেছিলেন। তারপর কাঁপা গলায় তিনি বললেন, উনি বলছিলেন, ওটা মানুষ না, ওটা কালো কিছু। সেদিনের পর থেকেই ঘনশ্যামপুর গ্রামে এক নতুন আতঙ্কের শুরু হলো। মানুষ ফিসফিস করে বলতে লাগল, শ্মশানের পাশের সেই বটগাছের নিচে আবার জেগে উঠেছে কাল পিশাচ। হরিদাস কাকুর মৃত্যুর পর কয়েকদিন যেন আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেল। ঘনশ্যামপুর গ্রামে আবার আগের মতোই জীবন চলতে লাগল। মানুষ মাঠে কাজ করতে যায়, বাচ্চারা বিকেলে খেলাধুলা করে, আর সন্ধ্যা নামলে সবাই ধীরে ধীরে নিজের নিজের বাড়িতে ফিরে আসে। তবুও একটা অদৃশ্য ভয় যেন গ্রামটার মধ্যে লুকিয়েছিল। বিশেষ করে গ্রামের উত্তরের দিকের সেই পুরনো শ্মশান আর বটগাছটার কথা উঠলেই সবাই একটু চুপ হয়ে যেত। বয়স্ক লোকেরা তখনও বলতো, সন্ধ্যার পর ওই দিকটায় যাস না, ওখানে এখন ভালো কিছু নেই। কিন্তু গ্রামের কিছু যুবক এসব কথা তেমন গুরুত্ব দিত না। একদিন এমনই এক পূর্ণিমার রাত, আকাশে বড় গোল চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারদিকে ধানক্ষেতগুলো যেন রূপালি হয়ে উঠেছে। হালকা ঠান্ডা বাতাস বইছে, আর দূরে দূরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সেই রাতে গ্রামের 4 জন যুবক, বাপন, রাজু, সঞ্জয় আর টিটু, মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তাদের হাতে ছিল একটা ছোট টর্চ আর একটা লণ্ঠন। হাসতে হাসতে গল্প করতে করতে তারা মাটির রাস্তা ধরে হাঁটছিল। রাস্তার একদিকে ধানক্ষেত, আর অন্যদিকে একটু দূরেই সেই পুরনো শ্মশান আর বিশাল বটগাছটা। হঠাৎ টিটু থেমে গেল। সে ফিসফিস করে বলল, দাঁড়া, ওদিকে দেখ। সবাই তাকালো বটগাছটার দিকে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে গাছটার নিচে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা একদম স্থির, মানুষের মতো লম্বা, কিন্তু শরীরটা যেন ঠিক পরিষ্কার নয়। মনে হচ্ছিল যেন কুয়াশা আর অন্ধকার মিলে একটা অবয়ব তৈরি করেছে। বাপন একটু সাহস করে এগিয়ে এসে জোরে বলল, কে ওখানে? চারদিকে হালকা বাতাস বয়ে গেল, কিন্তু কোনো উত্তর এলো না। সঞ্জয় বলল, হয়তো কেউ দাঁড়িয়ে আছে। রাজু টর্চটা জ্বালিয়ে আলো ফেলল, কিন্তু আশ্চর্যের বিষয়, টর্চের আলো যেন ওই ছায়াটার ভেতর দিয়ে চলে গেল। মনে হচ্ছিল যেন ওটার কোনো আসল শরীরই নেই। হঠাৎ সেই ছায়াটা নড়ল, ধীরে, খুব ধীরে। সে যেন তাদের দিকে এগোতে শুরু করল। মাটিতে তার পায়ের কোনো শব্দ নেই, কোনো ছায়াও পড়ছে না। যুবকেরা একে অপরের দিকে তাকালো,
তাদের বুকের ভেতর ধকধক শব্দ বাড়তে লাগল। ঠিক তখনই তারা দেখল ছায়াটার মুখের দিকে দুটো আলো জ্বলছে। চোখ, দুটো চোখ আগুনের মতো লাল। চাঁদের আলোয় সেই লাল চোখ দুটো আরও ভয়ঙ্কর লাগছিল। মনে হচ্ছিল যেন অন্ধকারের ভেতর থেকে কেউ তাদের দিকে তাকিয়ে আছে। টিটু কাপা গলায় বলল, ওটা ওটা মানুষ না। ছায়াটা তখন আরও একটু এগিয়ে এসেছে। হঠাৎ বাতাসটা খুব ঠান্ডা হয়ে গেল। চারদিকে কেমন যেন ভারী নীরবতা নেমে এলো। বাপন আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। সে চিৎকার করে বলল, দৌড়! চারজনেই প্রাণপণে দৌড়াতে শুরু করল। পেছনে তাকানোর সাহস কারো ছিল না। তারা দৌড়ে সোজা গ্রামের ভেতরে ঢুকে পড়ল। বুক থরফর করছে, গা দিয়ে ঘাম পড়ছে, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারছিল না। সেই রাতটা তারা প্রায় ঘুমাতেই পারেনি। পরদিন সকালে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো ঘনশ্যামপুর গ্রামে। চায়ের দোকান, বাজার, পুকুরঘাট সব জায়গায় শুধু একটাই আলোচনা। গ্রামের যুবকেরা নাকি নিজের চোখে দেখেছে শ্মশানের পাশের বটগাছের নিচে দাঁড়িয়েছিল এক কালো অশরীরী, আর তার চোখ জ্বলছিল আগুনের মতো লাল। বয়স্ক লোকেরা তখন মাথা নেড়ে শুধু একটা কথাই বলল, আমরা আগেই বলেছিলাম, ওটা মানুষ না, ওটা কাল পিশাচ। গ্রামে যখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে তখন সবার একটাই ভরসা, নিতাই ঠাকুরদা। তিনি ছিলেন ঘনশ্যামপুর গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ। কেউ বলে তার বয়স ৯০, কেউ বলে তারও বেশি। চোখে ঝাপসা দেখতেন, কিন্তু গ্রামের পুরনো ইতিহাস তার মতো করে আর কেউ জানত না। সেই সকালে গ্রামের প্রায় সব মানুষ জড়ো হলো তার উঠোনে। কেউ বসে আছে মাটিতে, কেউ দাঁড়িয়ে, কেউ আবার ভয়ে ভয়ে চারদিকে তাকাচ্ছে। বাপন, রাজু, সঞ্জয় আর টিটুও সেখানে উপস্থিত। নিতাই ঠাকুরদা চুপ করে বসেছিলেন, হাতে একটা পুরনো লাঠি। তার চোখে ছিল এক অদ্ভুত গম্ভীরতা। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর কাঁপা গলায় বললেন, যেটা তোমরা দেখেছ সেটা মানুষ না। চারদিকে হঠাৎ ফিসফাস শুরু হয়ে গেল। ঠাকুরদা আবার বললেন, ওটা কাল পিশাচ। এই কথা শুনে সবাই থমকে গেল। অনেকেই আগে এই নাম শুনেছে, কিন্তু কেউ ঠিক করে জানে না এটা কি। একজন যুবক সাহস করে জিজ্ঞেস করল, কাল পিশাচ আবার কি ঠাকুরদা? নিতাই ঠাকুরদা একটু চুপ করে রইলেন। মনে হচ্ছিল তিনি অনেক পুরনো স্মৃতির ভেতর ডুব দিচ্ছেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজ থেকে অনেক বছর আগে, যখন এই গ্রাম এত বড় ছিল না, তখন এক অচেনা লোক এসেছিল এখানে। তার নাম ছিল ভৈরবনাথ। লোকটা দেখতে ছিল অদ্ভুত। লম্বা চেহারা, জট পাকানো চুল, কপালে ছাই, গলায় রুদ্রাক্ষের মালা। সে নিজেকে তান্ত্রিক বলে পরিচয় দিত। প্রথম প্রথম গ্রামের মানুষ তাকে সম্মানই করত। কেউ অসুখ হলে তার কাছে যেত, কেউ সমস্যায় পড়লে তার কাছে সাহায্য চাইত। কিন্তু ধীরে ধীরে লোকটার আচরণ বদলাতে শুরু করল। সে একা একা শ্মশানের পাশে রাত কাটাত। দিনের বেলায় তাকে খুব একটা দেখা যেত না, কিন্তু রাত হলেই সে অদ্ভুত সব তন্ত্রমন্ত্র করত। অনেকে দূর থেকে দেখেছে সে আগুন জ্বালিয়ে বসে আছে, চারপাশে অদ্ভুত চিহ্ন আঁকা, আর মুখে অজানা মন্ত্র জপ করছে। তারপর গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কিছু গরু, ছাগল হঠাৎ করে মারা যেতে লাগল। কিছু পাখি অদ্ভুতভাবে পড়ে থাকতে দেখা গেল। এমনকি একদিন গ্রামের এক ছেলেও হঠাৎ নিখোঁজ হয়ে গেল। গ্রামের মানুষ তখন সন্দেহ করতে শুরু করল। এক রাতে কয়েকজন সাহসী লোক চুপি চুপি শ্মশানের দিকে গেল, আর সেখানে গিয়ে তারা যা দেখল তা তাদের রক্ত হিম করে দিল। ভৈরবনাথ আগুনের সামনে বসে আছে। তার সামনে পড়ে আছে কিছু অদ্ভুত জিনিস, আর চারপাশে ছড়িয়ে আছে হাড়গোড়। সে তখন তন্ত্র সাধনা করছে অমর হওয়ার জন্য। নিতাই ঠাকুরদা থেমে গেলেন। চারদিকে নিস্তব্ধতা। তারপর তিনি নিচু গলায় বললেন,
ওই সাধনার জন্য তাকে করতে হতো ভয়ঙ্কর বলি। এই কথা শুনে অনেকেই ভয়ে কেঁপে উঠল। ঠাকুরদা আবার বলতে লাগলেন, সেই রাতেই গ্রামের লোকেরা রেগে আগুন হয়ে যায়। তারা ভৈরবনাথকে ধরে ফেলে শ্মশানের পাশেই, আর রাগে ভয়ে তারা তাকে মেরে ফেলে। চারদিকে তখন শুধু মানুষের ভারী নিঃশ্বাসের শব্দ। নিতাই ঠাকুরদার গলা আরও নিচু হয়ে গেল। কিন্তু মরার আগে ভৈরবনাথ হেসেছিল একটা ভয়ঙ্কর হাসি, আর সে বলেছিল, আমি ফিরব, অন্ধকার হয়ে ফিরব, মানুষের প্রাণ খেতে ফিরব। একটা ঠান্ডা হাওয়া যেন হঠাৎ বয়ে গেল উঠোনে। কেউ কথা বলতে পারছিল না। নিতাই ঠাকুরদা চোখ খুলে সবার দিকে তাকালেন। তার কণ্ঠে ছিল স্পষ্ট ভয়। সেদিনের পর অনেক বছর কিছুই হয়নি, কিন্তু এখন যা হচ্ছে, যা তোমরা দেখেছ। তিনি ধীরে ধীরে বললেন, ওটা সেই ভৈরবনাথই। সে ফিরে এসেছে কাল পিশাচ হয়ে। কয়েকদিন আবার সব শান্ত ছিল, কিন্তু সেই নীরবতার মধ্যেই যেন লুকিয়েছিল আরও বড় কোনো অশুভ ছায়া। গ্রামের মানুষ এখন আগের মতো আর নিশ্চিন্ত নয়। সন্ধ্যা নামলেই সবাই তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ করে দেয়। বাচ্চাদের বাইরে বেরোতে দেওয়া হয় না। আর উত্তরের দিক, শ্মশান আর বটগাছ, সেই দিকটা যেন পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক এমনই এক রাতে আবার ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। সুব্রতবাবু, ঘনশ্যামপুর গ্রামের স্কুলের শিক্ষক, শান্ত স্বভাবের মানুষ, সবাই তাকে খুব সম্মান করত। প্রতিদিনের মতো সেদিনও তিনি পাশের গ্রাম থেকে পড়িয়ে বাড়ি ফিরছিলেন। রাত তখন বেশ গভীর হয়ে গেছে। আকাশে মেঘ, চাঁদের আলো ঠিকমতো নেই। হাতে একটা টর্চ নিয়ে তিনি একা হাঁটছিলেন মাটির সরু রাস্তা ধরে। চারদিকে অদ্ভুত নীরবতা। শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক আর দূরের কোনো কুকুরের হালকা ডাকে। হঠাৎ তিনি শুনলেন কেউ যেন তাকে ডাকছে, সুব্রত, সুব্রত। তিনি থেমে গেলেন, চারদিকে তাকালেন। রাস্তা ফাঁকা, আশেপাশে কোনো মানুষ নেই। তিনি একটু জোরে বললেন, কে কে ডাকছেন? কোনো উত্তর এলো না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর তিনি আবার হাঁটতে শুরু করলেন। কিন্তু কয়েক পা এগোতেই আবার সেই শব্দ, সুব্রত, সুব্রত। এবার গলাটা যেন একটু কাছে থেকে আসছে। সুব্রতবাবুর বুকের ভিতর ধক করে উঠল। তিনি ভাবলেন হয়তো গ্রামের কেউ মজা করছে। তিনি টর্চটা ঘুরিয়ে চারদিকে আলো ফেললেন। আর ঠিক তখনই তার চোখ পড়ল সামনে, রাস্তার একটু দূরে, শ্মশানের পাশের সেই বটগাছটা। আর তার নিচে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। ছায়াটা একদম স্থির, কিন্তু মানুষের মতো নয়। তার শরীরটা যেন পরিষ্কার নয়। মনে হচ্ছিল কুয়াশা আর অন্ধকার মিশে একটা অবয়ব তৈরি করেছে। সুব্রতবাবু এক পা পিছিয়ে গেলেন। তার গলায় কাঁপন। কে কে ওখানে? হঠাৎ ছায়াটা নড়ল, ধীরে, অস্বাভাবিকভাবে ধীরে। আর তারপর যা হলো তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ছায়াটা যেন লম্বা হতে শুরু করল, মাটির ওপর থেকে ধীরে ধীরে উঠে আরও উঁচু, আরও লম্বা। মনে হচ্ছিল যেন অন্ধকার নিজেই দাঁড়িয়ে উঠছে। টর্চের আলো কাঁপতে লাগল তার হাতে। ঠিক তখনই শোনা গেল এক অদ্ভুত কণ্ঠস্বর, গভীর, কর্কশ, আর যেন দূর থেকে ভেসে আসছে, অনেক দিন পর মানুষ পেলাম। সুব্রতবাবুর হাত থেকে টর্চটা পড়ে গেল। চারদিকে অন্ধকার আরও ঘন হয়ে এলো। তিনি দৌড়াতে চাইলেন, কিন্তু পা যেন নড়ছিল না। মনে হচ্ছিল যেন কেউ তাকে আটকে রেখেছে। ছায়াটা তখন আরও কাছে চলে এসেছে। আর সেই মুহূর্তে সুব্রতবাবু দেখতে পেলেন তার ভেতর থেকে দুটো লাল আলো জ্বলছে। চোখ, আগুনের মতো জ্বলন্ত চোখ। তারপর কি ঘটেছিল তার কেউ জানে না। সেই রাতেই সুব্রতবাবু নিখোঁজ হয়ে গেলেন।
পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক সাহস করে শ্মশানের দিকে গেল, আর সেখানে গিয়ে তারা যা দেখল তা দেখে সবার শরীর কেঁপে উঠল। বটগাছের কাছেই মাটিতে পড়ে আছেন সুব্রতবাবু। তার মুখ ফ্যাকাশে সাদা, চোখ দুটো বড় বড় করে খোলা, মুখে জমে আছে এক অসহ্য ভয়ের ছাপ, যেন মৃত্যুর আগের মুহূর্তে তিনি এমন কিছু দেখেছিলেন যা মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। গ্রামের মানুষ আবার জড়ো হল, কেউ কাঁদছে, কেউ স্তব্ধ হয়ে আছে। নিতাই ঠাকুরদা দূর থেকে তাকিয়ে শুধু ধীরে ধীরে বললেন, সে শুরু করে দিয়েছে, এক এক করে সবাইকে নেবে। আর সেই মুহূর্তে ঘনশ্যামপুর গ্রামের সবাই বুঝে গেল, কাল পিশাচ শুধু ফিরে আসেনি, সে এখন শিকার শুরু করেছে। এরপর পুরো ঘনশ্যামপুর গ্রামটা যেন এক অদৃশ্য আতঙ্কের জালে আটকে গেল। দিনের বেলাতেও মানুষের মুখে হাসি নেই, চায়ের দোকানে আড্ডা বন্ধ, সন্ধ্যার পর আর কেউ বসে গল্প করে না। সবাই কাজ সেরে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে আসে, আর সূর্য ডুবলেই গ্রামটা যেন হঠাৎ মৃতের মতো নিস্তব্ধ হয়ে যায়। এক এক করে সব বাড়ির দরজা জানালা বন্ধ হয়ে যায়। কেউ বাইরে আলো জ্বালাতে সাহস পায় না, কেবল ঘরের ভেতর ক্ষীণ প্রদীপ বা লণ্ঠনের আলো কাঁপতে থাকে। মায়েরা তাদের বাচ্চাদের বুকে জড়িয়ে রাখে। যদি কোনো শিশু কাঁদতে শুরু করে, তারা ফিসফিস করে বলে, চুপ কর, চুপ কর, না হলে কাল পিশাচ এসে দিয়ে যাবে। এই কথা শুনে বাচ্চারাও ভয়ে চুপ হয়ে যায়, যেন তারাও বুঝে গেছে এটা শুধু ভয় দেখানোর কথা নয়। গ্রামের যুবকেরা ঠিক করল, এভাবে ভয়ে বসে থাকলে চলবে না। তারা দল বেঁধে রাতে পাহারা দিতে শুরু করল। হাতে লাঠি, মশাল আর কেউ কেউ কেরোসিনের লণ্ঠন নিয়ে তারা গ্রামের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে। বিশেষ করে শ্মশানের দিকটা, সেই বটগাছের আশেপাশে নজর রাখার চেষ্টা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখনই তারা ওই দিকটায় যেতে চায়, তখনই যেন বুকের ভেতর এক অজানা ভয় চেপে বসে। কেউ স্পষ্ট করে কিছু বলতে পারে না, কিন্তু সবাই অনুভব করে ওখানে কিছু একটা আছে, কিছু একটা যা মানুষ নয়। রাত যত গভীর হয়, গ্রামের নীরবতা ততই ভারী হয়ে ওঠে। আর ঠিক তখনই শুরু হয় সেই অদ্ভুত সব শব্দ। প্রথমে শোনা যায় মাটির ওপর দিয়ে কারো হাঁটার শব্দ, ধীর, ভারী, টেনে টেনে হাঁটার মতো। ঠক ঠক ঠক, যেন কেউ অন্ধকারে হেঁটে বেড়াচ্ছে। পাহারা দেওয়া যুবকেরা একে অপরের দিকে তাকায়, কেউ সাহস করে এগিয়ে যেতে চায় না। তারপর হঠাৎ শোনা যায় এক অদ্ভুত হাসি। না, মানুষের হাসি নয়, গভীর, কর্কশ, আর যেন গলার ভেতর থেকে ছিঁড়ে আসছে। হা 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 হা। এই শব্দ শুনে অনেকেই কেঁপে ওঠে, কারো হাত থেকে লাঠি পড়ে যায়, কারো শরীর ঘামে ভিজে যায়। আর কখনো কখনো সেই হাসির মাঝেই ভেসে আসে একটা গভীর কণ্ঠস্বর, ধীরে, ভারী আর ভয়ঙ্কর। আমি এসেছি, আমি আছি, তোরা কোথায় পালাবি? এই শব্দ যেন পুরো গ্রাম জুড়ে ঘুরে বেড়ায়। কোথা থেকে আসছে বোঝা যায় না। কখনো মনে হয় শ্মশানের দিক থেকে আসছে, কখনো আবার মনে হয় ঠিক নিজের বাড়ির পাশেই কেউ ফিসফিস করছে। অনেকেই সেই রাতে শপথ করে বলেছে তারা নাকি নিজের বাড়ির জানালার বাইরে একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকতে দেখেছে, কিন্তু জানালা খুলে তাকাতেই কিছুই নেই, শুধু ঘন অন্ধকার। এইভাবে প্রতিটা রাত কাটতে লাগলো ভয়ের মধ্যে। ঘনশ্যামপুরের মানুষ বুঝে গেল এটা আর কোনো সাধারণ ঘটনা নয়। কাল পিশাচ শুধু শ্মশানের মধ্যে সীমাবদ্ধ নেই, সে এখন পুরো গ্রামটার উপর নিজের ছায়া বিস্তার করছে। এই আতঙ্কে ভরা ঘনশ্যামপুর গ্রামেরই ছেলে ছিল অরূপ। ছোটবেলা কেটেছে এই গ্রামেই। ধান ক্ষেতের মাঝে দৌড়ঝাঁপ, পুকুরির সাঁতার আর সেই বটগাছটার পাশ দিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়া। কিন্তু বড় হওয়ার পর সে পড়াশোনার জন্য চলে যায় কলকাতায়। শহরের জীবন, কলেজ, নতুন বন্ধুবান্ধব
সব মিলিয়ে সে অনেকটাই বদলে গিয়েছিল। ছুটির সময় সে যখন আবার গ্রামে ফিরল, তখনই টের পেল ঘনশ্যামপুর আর আগের মতো নেই। গ্রামের রাস্তাগুলো ফাঁকা, সন্ধে নামার আগেই দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। মানুষজনের চোখে একটা স্থায়ী ভয়। অরূপ প্রথমে অবাক হয়ে গেল। সে বাড়িতে ঢোকেই মাকে জিজ্ঞেস করল, কি হয়েছে গ্রামে? সবাই এত ভয় পাচ্ছে কেন? তার মা একটু চুপ করে থেকে ধীরে ধীরে সব ঘটনা বলতে শুরু করলেন। হরিদাস কাকুর মৃত্যু, পূর্ণিমার রাতে যুবকদের দেখা সেই কালো ছায়া, সুব্রতবাবুর নিখোঁজ হওয়া, সব শুনে অরূপের মুখে হালকা হাসি ফুটে উঠল। সে মাথা নেড়ে বলল, এগুলো সব কুসংস্কার মা। এতদিন শহরে থেকে এসেছিস তাই বুঝবি না। মা বললেন, এগুলো সত্যি। অরূপ হেসে উঠল, ভূত বলে কিছু নেই, সবই মানুষের ভয় আর ভুল ধারণা। পরদিন সে বেরিয়ে পড়ল গ্রামের দিকে। চায়ের দোকানে গিয়ে বসতেই সবাই তাকে ঘিরে ধরল। বাপন বলল, শুনেছিস তো সব? অরূপ বলল, হ্যাঁ শুনেছি, কিন্তু আমি এসব মানি না। রাজু একটু রেগে গিয়ে বলল, তাহলে রাতে একবার বটগাছের কাছে গিয়ে দেখ। চারপাশে তখন হালকা গুঞ্জন, অনেকে চুপ করে তাকিয়ে আছে অরূপের দিকে। সঞ্জয় ধীরে বলল, সাহস থাকলে আজ রাতে শ্মশানের দিকে যাস। অরূপ একটু হেসে চায়ের কাপটা নামিয়ে রাখল। তার চোখে তখন একরকম আত্মবিশ্বাস। ঠিক আছে, আজ রাতেই যাব। এই কথা শুনে চারদিকে যেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। চায়ের দোকানের মালিক নিচু গলায় বলল, মজা করিস না বাবা, ওটা খেলার জায়গা নয়। একজন বৃদ্ধ ফিসফিস করে বললেন, যে গেছে সে আর আগের মতো ফিরে আসেনি। কিন্তু অরূপ এসব কথা শুনে শুধু হেসে উঠল। তার মনে হচ্ছিল গ্রামের মানুষ অকারণেই ভয় পেয়ে আছে। সে মনে মনে ঠিক করল, আজ রাতেই সে প্রমাণ করবে এই কাল পিশাচ বলে কিছু নেই। সন্ধে নামতে শুরু করল। আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠছে। পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে, আর গ্রামের মানুষ এক একে দরজা বন্ধ করছে। কিন্তু অরূপের চোখে তখন অন্যরকম এক আগ্রহ, ভয়ের নয়, চ্যালেঞ্জের। সে জানে না আজ রাতটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। সেদিন ছিল অমাবস্যা। আকাশে চাঁদ নেই, তারাও যেন ম্লান হয়ে গেছে। ঘনশ্যামপুর গ্রামটা ডুবে আছে ঘন অন্ধকারে, যেন পুরো পৃথিবীটাই আলোহীন হয়ে পড়েছে। সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হতেই অরূপ চুপচাপ ঘর থেকে বের হল। তার হাতে একটা পুরনো কেরোসিনের লণ্ঠন। লণ্ঠনের হলুদ আলোটা বাতাসে কাঁপছিল, আর সেই আলোয় তার মুখে একরকম দৃঢ়তা দেখা যাচ্ছিল। দূরে কোথাও একটা কুকুর হালকা করে ডেকে উঠল। তারপর আবার সব নিস্তব্ধ। অরূপ ধীরে ধীরে হাঁটতে লাগল সেই মাটির রাস্তা ধরে, যেটা সোজা গিয়ে মিশেছে শ্মশানের দিকে। যতই সে এগোতে লাগল, ততই চারপাশটা যেন বদলে যেতে লাগল। বাতাস ভারী হয়ে উঠছে, শ্বাস নিতে কেমন যেন অস্বস্তি লাগছে। আর একটা অদ্ভুত গন্ধ, পচা কাঠ, ধোঁয়া আর ভেজা মাটির মিশ্রণ নাকের ভেতর ঢুকে অরূপকে অস্বস্তি করে তুলছিল। সে একটু থামল, চারদিকে তাকাল। কেউ নেই, কিন্তু তার মনে হচ্ছিল সে একা নয়। হঠাৎ ঠক ঠক কেউ যেন হাঁটছে। অরূপ ঘুরে দাঁড়াল, লণ্ঠনটা উঁচু করে ধরল, কিন্তু সামনে পেছনে ডানে বামে কোথাও কেউ নেই। শুধু বাতাসে বাঁশ ঝাড় কাঁপছে। অরূপ নিজের মনকে বোঝাল, ভয়ের কিছু নেই, এটা শুধু হাওয়ার শব্দ। সে আবার হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পরেই সে পৌঁছে গেল সেই জায়গায়, শ্মশানের পাশে বিশাল সেই বটগাছটার নিচে। গাছটা অন্ধকারে আরও ভয়ঙ্কর লাগছিল। তার ঝুলে থাকা শিকড়গুলো যেন হাতের মতো নিচে নেমে এসেছে। লণ্ঠনের আলো খুব বেশি দূর পর্যন্ত পৌঁছাচ্ছিল না। গাছটার নিচে যেন এক অদ্ভুত ঘন অন্ধকার জমে আছে, যেখানে আলো ঢুকতেই পারছে না। আর ঠিক তখনই অরূপ দেখতে পেল বটগাছটার নিচে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো হয়তো কোনো মানুষ,
কিন্তু ভালো করে তাকাতেই বোঝা গেল ওটা স্বাভাবিক কিছু নয়। ছায়াটা যেন স্থির, কিন্তু তার ভেতরটা কাঁপছে, যেন অন্ধকার নিজেই নড়ছে। অরূপ একটু গলা শক্ত করে বলল, কে ওখানে? তার কণ্ঠস্বর অদ্ভুতভাবে চারদিকে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো, কিন্তু কোনো উত্তর নেই। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, নীরবতা। তারপর হঠাৎ ছায়াটা নড়ল, ধীরে, অস্বাভাবিকভাবে ধীরে। মনে হচ্ছিল যেন মাটির উপর থেকে উঠে দাঁড়াচ্ছে। তার অবয়ব বদলাতে শুরু করল। অন্ধকারের ভেতর থেকে একটা মানুষের মতো আকার তৈরি হতে লাগল, অস্বাভাবিক লম্বা। অরূপের বুকের ভেতর ধক ধক শব্দ বাড়তে লাগল। তার হাতের লণ্ঠন কাঁপছে। সে আবার বলল, কে তুমি? এবারও কোনো উত্তর নেই, কিন্তু সেই ছায়াটা 1 পা এগিয়ে এলো। লণ্ঠনের আলো তার গায়ে পড়ল, কিন্তু আশ্চর্যের বিষয়, আলোটা যেন তাকে স্পর্শই করতে পারল না। মুখটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা, কোনো চেহারা নেই, কোনো বৈশিষ্ট্য নেই, শুধু 2টো চোখ জ্বলছে আগুনের মতো লাল। অন্ধকারের মাঝখানে সেই 2টো চোখ এত উজ্জ্বল যে অরূপের শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে হলো ওই চোখ দুটো সরাসরি তার ভেতরটা দেখছে। তার সব সাহস, সব যুক্তি 1 মুহূর্তে যেন ভেঙে পড়ল। চারপাশের বাতাস হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেল, আর ঠিক তখনই একটা গভীর কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, ধীরে, ভারী, তুই নিজেই এসেছিস। অরূপের হাত থেকে লণ্ঠনটা পড়ে গেল মাটিতে। আলোটা কাঁপতে কাঁপতে নিভে যাওয়ার উপক্রম। আর সেই অন্ধকারের ভেতর সে দাঁড়িয়ে আছে, একটা অজানা ভয়ঙ্কর কিছুর সামনে, যেটা মানুষ নয়, যেটা কাল পিশাচ। ছায়াটা স্থির হয়ে দাঁড়িয়েছিল অরূপের সামনে। তারপর ধীরে, খুব ধীরে একটা শব্দ ভেসে এলো অন্ধকারের ভেতর থেকে, মানুষ। শব্দটা যেন শুধু শোনা যাচ্ছিল না, মনে হচ্ছিল চারদিকের বাতাস কেঁপে উঠছে। আবার সেই কণ্ঠ, অনেক দিন পর মানুষ পেলাম। অরূপের বুকের ভেতর যেন হঠাৎ বরফ জমে গেল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ। সে বুঝে গেল এটা কোনো মানুষ নয়, তার সামনে যা দাঁড়িয়ে আছে তা অন্য কিছু। ছায়াটা এবার 1 পা এগিয়ে এলো। মাটিতে কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই, তবুও মনে হচ্ছিল অন্ধকার নিজেই তার দিকে এগিয়ে আসছে। অরূপ কাঁপা গলায় বলল, কে কে তুমি? তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। ছায়াটা এবার আরও কাছে এলো। লণ্ঠনের পড়ে থাকা ক্ষীণ আলোয় অরূপ ধীরে ধীরে দেখতে পেল ওটার আসল রূপ। তার শরীরটা যেন কোনো শক্ত বস্তু নয়, পুরোটা কালো ধোঁয়ার মতো। মাঝে মাঝে সেই ধোঁয়া ঘুরে ঘুরে অন্য আকার নিচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, যেন একটা জীবন্ত অন্ধকার। মুখটা বিকৃত, স্পষ্ট কোনো গঠন নেই, তবুও বোঝা যায় সেখানে একটা ভয়ঙ্কর হাসি লেগে আছে। আর তার মুখের ভেতর দেখা যাচ্ছে ধারালো দাঁত, অস্বাভাবিক লম্বা, চিকচিকে, যেন অন্ধকারেই তৈরি। অরূপ পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। সে নড়তে পারছে না। তার চোখ আটকে আছে সেই জ্বলন্ত চোখ দুটোর দিকে, যেগুলো আগুনের মতো লাল। হঠাৎ ছায়াটা একটু ঝুঁকে এলো তার দিকে, তারপর ধীরে টেনে টেনে বলল, আমি ফিরেছি। চারপাশের বাতাস কেঁপে উঠল। বটগাছের ঝুলে থাকা শিকড়গুলো হালকা নড়ে উঠল, যেন তারাও সেই কণ্ঠস্বর শুনে সাড়া দিচ্ছে। ছায়াটা আবার বলল, অনেক বছর পর, অন্ধকার হয়ে। তার কণ্ঠে যেন ক্ষুধা মিশে আছে। একটা ঠান্ডা হাওয়া এসে অরূপের শরীর ছুঁয়ে গেল। তারপর একেবারে সামনে এসে দাঁড়িয়ে অন্ধকারে ঢেকে থাকা মুখটা অরূপের খুব কাছে এনে সে ফিসফিস করে বলল, আমি কাল পিশাচ। এই কথার সঙ্গে সঙ্গে যেন চারপাশের সব শব্দ থেমে গেল। ঝিঁঝি পোকার ডাক নেই, বাতাসের শব্দ নেই, শুধু সেই লাল চোখ দুটো অরূপের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। অরূপের মনে হচ্ছিল ওটা শুধু তাকে দেখছে না, ওটা তার ভেতরটা খুঁজে দেখছে।
তার সব সাহস, সব যুক্তি এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সে এখন শুধু একটাই জিনিস বুঝতে পারছে, সে একা, আর তার সামনে দাঁড়িয়ে আছে একটা এমন ভয়ঙ্কর অস্তিত্ব যার কাছে মানুষ মানে শুধু শিকার। অরূপ হঠাৎ যেন নিজের মধ্যে একটু জোর পেল। তার মাথার ভেতর একটা কথাই ঘুরছিল, এখান থেকে পালাতে হবে। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু ঠিক তখনই সে টের পেল তার পা নড়ছে না। মনে হচ্ছিল যেন মাটির নিচ থেকে কেউ তার পা চেপে ধরে আছে। যতই জোর দিচ্ছে ততই শরীরটা ভারী হয়ে যাচ্ছে। তার শ্বাস দ্রুত হয়ে উঠল, বুক ধড়পড় করছে। সে নিচের দিকে তাকালো, কিছুই নেই। তবুও অদৃশ্য কিছু একটা তাকে আটকে রেখেছে। এদিকে কাল পিশাচ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কোনো শব্দ নেই, কোনো তাড়াহুড়ো নেই, যেন সে জানে তার শিকার পালাতে পারবে না। অন্ধকারে তার শরীরটা ঘুরে ঘুরে বদলাচ্ছে, কখনো লম্বা হচ্ছে, কখনো আবার ছায়ার মতো ছড়িয়ে পড়ছে। তার সেই জ্বলন্ত লাল চোখ দুটো একদম স্থির হয়ে আছে অরূপের ওপর। অরূপের গলা শুকিয়ে গেছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হল না। কাল পিশাচ এবার একেবারে সামনে এসে দাঁড়াল। তার ঠান্ডা অদৃশ্য উপস্থিতি অরূপের শরীরের চারপাশে ঘিরে ধরল। মনে হচ্ছিল যেন বরফের ভেতর দাঁড়িয়ে আছে সে। ধীরে ধীরে সেই বিকৃত মুখটা তার দিকে ঝুঁকে এলো। অরূপ চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখনই ঢং 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 দূরে কোথাও মন্দিরের ঘণ্টা বেজে উঠল। নিঃশব্দ রাতের মধ্যে সেই শব্দটা হঠাৎ করেই ছড়িয়ে পড়ল চারদিকে। একবার, দুবার, তিনবার, প্রতিটা ধ্বনি যেন বাতাস কেটে এগিয়ে এলো। আর আশ্চর্যের বিষয়, সেই শব্দ শোনা মাত্র কাল পিশাচ থেমে গেল। তার পুরো শরীরটা হঠাৎ স্থির হয়ে গেল। তারপর সে এক বিকট গর্জন করে উঠল। গর্জনটা এত গভীর আর ভয়ঙ্কর যে বটগাছের পাতাগুলো কেঁপে উঠল। চারপাশের বাতাস যেন ভারী হয়ে গেল। মনে হচ্ছিল সে রেগে গেছে, খুব রেগে গেছে। তার লাল চোখ দুটো আরও জ্বলতে লাগল। সে যেন অরূপের দিকে তাকিয়ে দাঁত কিড়মিড় করে বলল, আজ বেঁচে গেলি, কিন্তু আবার আসব। তার কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। আর ঠিক তারপরই তার পুরো শরীরটা কুয়াশার মতো ভেঙে যেতে শুরু করল। কালো ধোঁয়ার মতো ছড়িয়ে হাওয়ার সঙ্গে মিশে এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। চারপাশে আবার নেমে এলো নিস্তব্ধতা। শুধু দূরে মন্দিরের ঘণ্টার শেষ ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেল। অরূপের পায়ের উপর থেকে যেন হঠাৎ চাকটা সরে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। ধপ করে মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপছে, শ্বাস দ্রুত, চোখে আতঙ্ক। সে আকাশের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর এখনো যেন লুকিয়ে আছে একটা অশুভ উপস্থিতি, যে আবার ফিরে আসবে। অরূপ ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলল। আর সেই রাত ঘনশ্যামপুরের ইতিহাসে আরও এক ভয়ঙ্কর অধ্যায় হয়ে রইল। পরদিন সকালে ঘনশ্যামপুর গ্রামে আবার এক নতুন আতঙ্কের সূচনা হল। ভোরবেলা কয়েকজন গ্রামবাসী গরু নিয়ে মাঠে যাচ্ছিল। শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের চোখে পড়ল বটগাছটার নিচে কেউ একজন পড়ে আছে। প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো পথচারী, কিন্তু একটু কাছে যেতেই তাদের বুক কেঁপে উঠল। মাটিতে পড়ে আছে অরূপ, আর তার হাতের কাছে পড়ে আছে নিভে যাওয়া লণ্ঠন। মুখ ফ্যাকাশে সাদা, ঠোঁট শুকিয়ে গেছে, চোখ বন্ধ, কিন্তু মুখে এমন এক ভয়ের ছাপ যেন সে এমন কিছু দেখেছে যা মানুষের পক্ষে সহ্য করা কঠিন। তারা তাড়াতাড়ি তাকে তুলে গ্রামের দিকে নিয়ে এলো। খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। অরূপকে পাওয়া গেছে শ্মশানের পাশে। সবাই ছুটে এলো তার বাড়ির সামনে। মা কাঁদতে কাঁদতে তাকে ডাকছে, অরূপ, অরূপ, চোখ খোলো বাবা।
কিছুক্ষণ পর অরূপ ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। তার চোখ খুলতেই সে যেন ভয়ে কেঁপে উঠল, চারদিকে তাকিয়ে হাঁপাতে লাগল। নিতাই ঠাকুরদাকেও ডেকে আনা হলো। সবাই চুপ করে দাঁড়িয়ে রইল। কি বলবে অরূপ? অরূপ কাপা গলায় বলতে শুরু করল সে কিভাবে শ্মশানে গিয়েছিল, কিভাবে সেই ছায়াকে দেখেছিল, কিভাবে সেটি মানুষের আকার নিয়েছিল। আর তারপর সে থেমে গেল। তার গলায় ভয় জমে উঠল। কিছুক্ষণ পর সে ফিসফিস করে বলল, ওটা মানুষ না, ওটা কাল পিশাচ। তারপর সে জানালো কিভাবে সেই জিনিসটা তার দিকে এগিয়ে এসেছিল, কিভাবে তার পা নড়ছিল না, আর কিভাবে মন্দিরের ঘণ্টার শব্দে সেটি থেমে গিয়েছিল। সবাই নিঃশব্দে শুনছিল, কেউ কথা বলছিল না, কারণ তারা বুঝে গেছে এটা আর গুজব নয়, এটা সত্যি। নিতাই ঠাকুরদা ধীরে ধীরে মাথা নাড়লেন। তার কণ্ঠে ছিল ক্লান্তি আর ভয়। আমি আগেই বলেছিলাম সে ফিরে এসেছে, কাল পিশাচ আবার জেগে উঠেছে। সেদিনের পর ঘনশ্যামপুর গ্রামে এক অদ্ভুত নিয়ম চালু হলো। সূর্য ডোবার পর কেউ আর বাড়ির বাইরে বেরোয় না। বিশেষ করে শ্মশানের দিকটা, সেটা পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেল। বাচ্চাদের কড়া নির্দেশ, সন্ধ্যের পর বাইরে পা দেওয়া যাবে না। যুবকেরাও আর সাহস করে পাহারা দিতে যায় না, কারণ তারা জানে তাদের যার সঙ্গে লড়াই সে মানুষ নয়। দিন কেটে যায়, মাস কেটে যায়, কিন্তু ভয়টা রয়ে যায়। আর গ্রামের মানুষ আজও বলে, অমাবস্যার রাতে যখন চারদিকে ঘন অন্ধকার নেমে আসে, তখন নাকি এখনও দেখা যায় শ্মশানের পাশের সেই পুরনো বটগাছটার নিচে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে থাকে, একদম স্থির, নড়ে না, কিন্তু তার উপস্থিতি টের পাওয়া যায়। আর গভীর রাতে যখন পুরো গ্রাম নিঃশব্দ, তখন মাঝে মাঝে ভেসে আসে একটা ভারী অদ্ভুত কণ্ঠস্বর, আমি অপেক্ষা করছি পরের মানুষের জন্য। এই কথা শুনে আজও ঘনশ্যামপুর গ্রামের মানুষ দরজা বন্ধ করে দেয়, লাইট নিভিয়ে দেয়, আর নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে ভোর হওয়ার। কারণ তারা জানে অন্ধকারের ভেতর কেউ একজন এখনো জেগে আছে, সে কাল পিশাচ। তাহলে বলো, তুমি কি কখনো এমন কোনো অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছ? কমেন্টে অবশ্যই জানাও, আমি সব পড়ি। আর যদি এই গল্পটা তোমার গায়ে কাটা দিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমনই আরও ভয়ঙ্কর গ্রাম বাংলার ভূতের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দাও, কারণ পরের গল্পটা হতে পারে তোমার গ্রামের।